হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশানে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে ইসরায়েলের মিশন, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, পিনাকি ভট্টাচার্য। বন্ধুরা, টাইটেল দেখে এটাই মনে হচ্ছে পিনাকি ভট্টাচার্য যে ক্যাম্পেইন মধ্য জানুয়ারি থেকে শুরু করেছিল সেই ক্যাম্পেইনের বিরুদ্ধে ইসরায়েল দাঁড়িয়েছে, এটাই তার ইঙ্গিত আমরা এই টাইটেল থেকে বুঝতে পেরেছি। বন্ধুরা, পিনাকি ভট্টাচার্য নিজের থেকে কোন ধরনের তোপ ইসরায়েলের দিকে ছুড়েছে সেটা অবশ্যই আমরা এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর কোন ধরনের তোপ আছে এই ভিডিওতে সেটাও আমরা জানতে পারবো। ইন্ডিয়ার কলে একটা সুবিধা আছে, এটা হাঙ্কারে স্বীকার করাই লাগবে। তারা ক্যাঙ্কা ক্যাঙ্কা করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে ফেলিছে। যেমন ধরেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট একজন ভারতীয় বংশোদ্ভূত, ইন্ডিয়ান প্রবাসীরা প্রবাসী কমিউনিটি হিসাবে পৃথিবীতে সর্ববৃহৎ, চাইনিজদের চাইতেও বেশি, এবং এরা ভারতীয় সরকারের একটা বড় রিসোর্স। এ দেখেন ইকোনমিস্ট কি কইতেছে, একটা আর্টিকেল ছাপছে। এছাড়া বড় কর্পোরেট গুলোর সিও তো আছেই, সত্য নাদেলার কথা আমরা শুনি, সুন্দর পিচাইয়ের কথা শুনি। এইভাবে তারা বড় কর্পোরেশনের আন্তর্জাতিক সংস্থাগুলার মাথা হইয়া বসছে। সারা দুনিয়ায় এই ভারতীয় প্রবাসীরাই ইসকন সহ নানা প্রতিষ্ঠানের মাধ্যমে হিন্দুত্ববাদ ছড়াইছে, মোদিরে শক্তিশালী করছে। আর আমরা আঙ্গেরে প্রবাসীদের সাথে শত্রুর মতো আচরণ করি, তাই না? সে ইমিগ্রেশন থেকে শুরু করে এমবেসি গুলা, সে আলাপের আজকে না যায়। আজকে যেটা আলাপ করব সেটা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ানরা পরিকল্পনা কইরা সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাথায় চেপা বসছে। আপনি যেদিকে তাকান সেদিকে দেখবেন ইন্ডিয়ান। এরাই শেষ বিচারে মোদি আর হাসিনার জন্য যেটা উপকারী সেই কাজটা করে। আমরা আর মামুরা আর কি। আমরা আজকে দেখবো এরা কারা কারা। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে জানাই দিতে চাই, হাসিনার কাছে ভারত বন্ধুরাষ্ট্র হইতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ভারত দুশ্মনী করছে এবং কইরা যাইতেছে। আমরা সরি যেভাবে বলতে হচ্ছে, কিন্তু আমরা খুশি হব বাংলাদেশে যেন আপনারা অভারতীয়দেরকে পোস্টিং দেন, ভারতীয়দেরকে না। কারণ ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক এমন শত্রুতামূলক জায়গায় চলে গেছে যে আপনার লোক আর ভালো করে কাজ করতে পারবে না। আর এখানে যারা আছেন, আপনাদের বলি, আপনারা ভদ্রলোক ক্যারিয়ার করতে আসছেন, কিন্তু এটা একটা রাজনৈতিক লড়াই চলতেছে বাংলাদেশে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে যদি সংগঠিত অভিযোগ ওঠে যে আপনারা এই ফ্যাসিবাদকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন, তাহলে আপনার ক্যারিয়ার তো জয় বাংলা হয়ে যাবে, তাই না? আসেন আমরা শুরু করি। আন্তর্জাতিক সংস্থাগুলোর কোথায় আছে আমাদের ভারতীয় দাদারা? বাংলাদেশে কাজ করা এই ভারতীয় দাদাদের একটা বড় অংশের সাথে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের একটা সম্পর্ক আছে, এমনকি খুব সেন্সিটিভ অর্গানাইজেশনের সাথে সম্পর্ক আছে। ভারত থেকে আইসা কাজ করে দাদা বাবুরা একত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে হাসিনার এই ফ্যাসিস্ট শাসনকে সাহায্য করে গেছে। আর অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা বৈশা ভারতের স্বার্থ রক্ষা করে চলতেছে হাসিনা। যারা মোদি হাসিনার স্বার্থ রক্ষা করতেছে তাদেরকে খুঁজে খুঁজে বের কইরা সেই জায়গাগুলোতে ভালো ভালো লোকদের দায়িত্ব বসানো খুবই প্রয়োজন। এখন ভালো লোক কারা, এটা প্রশ্ন করতে পারেন। ভালো লোক আমাদের মতে যারা ইসলামোফোবিক না, যারা জায়নবাদের অনুসারী না এবং উগ্র হিন্দুত্ববাদ সমর্থন করে না এবং গণতন্ত্রকে মূল্য দেয়, সেই লোকদেরকে এইসব জায়গায় বসাইতে হবে। আমরা কোনো ধরনের ঘৃণা বা বিদ্বেষ ছড়াইতেছি না।
যা ঘটতেছে সেটা বলতেছি। ইউএন সংস্থার অধীনে কাজ করে এমন 3 জনের নাম আমরা বলতেছি প্রথমেই, যারা জন্মগতভাবে ভারতীয় কিন্তু কাজ করতেছে বাংলাদেশে। 1 নাম্বার, এদের 3 জনের একজন হইল শম্বুল রিজভী। এ চাকরি করে ইউএনএইচসিআর এর প্রতিনিধি হিসেবে, যেটা ফুল ফর্ম হইল ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। এই শম্বুল রিজভীর ভাই একজন ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করে। ওর ভাইয়ের নাম শাফিয়া হাসান রিজভী। ওর ননদ একজন আইপিএস অফিসার। দেখেছেন তো, হাড়ির খবর বাড়ির খবর সব বাইর করে ফেলে দিছি। আর এই শম্বল একজন কঠিন আওয়ামী লীগের সমর্থক, ওই সম্ভবত আওয়ামী লীগের ভারতীয় শাখার প্রেসিডেন্ট। আর এই শম্বল মনে করে যে নরেন্দ্র মোদী ক্ষমতা আছে বইলা অন্তত পক্ষে নিরাপত্তাটা বজায় আছে। তো শম্বল, বাংলাদেশে কি এমন বিশেষ ডাকাতি করতেছো যে তোমার একেবারে মোদির দোহাই দিয়া নিরাপত্তা খোঁজা লাগে? হাঙ্গেরে না কও শুনি যে তোমার মনে কেন এমন ভাবনা আসলো? সে মুসলিম কলে, এই মুসলিম পরিচয়ের জন্য কিন্তু কোনো বিশেষ স্থান নাই, বুঝছাও। এরপর আছে গীতাঞ্জলি সিং, ইউনাইটেড নেশন ওমেনের প্রধান হিসেবে কাজ করতেছে। গীতাঞ্জলি প্রথমে ভারতেই কাজ করেছে, তারপর একটা অস্থায়ী অ্যাসাইনমেন্টে কাজ করার জন্য গেছিল নেপালে, আর এখন বাংলাদেশে প্রতিনিধি হিসেবে কাজ করছে। তার কাজ কাম করার জন্য তেমন বিস্তৃত আন্তর্জাতিক পর্যায়ের কোনো জ্ঞানও নাই। আপনারা আর একটা বিষয় জানলে অবাক হবেন, হাসবেনও না। সেটা কি জানেন? সেটা হইলো যে তার কর্মে যোগ দেওয়ার পর থেকে মোট 2 জন সহকারী তারে দেওয়া হয়েছিল, 2 জনই ছিল ভারতীয় নাগরিক। আর 2022 সালের উমেন্স ডেতে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ হিসেবে এর স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ান এমবেসিতে গেলে বক্তৃতাও রাখেছিল। এটা কিন্তু পুরোপুরি নিয়ম বহির্ভূত কাজ করেছে, এটা রাখতে পারে না সে আইন অনুযায়ী। যদিও আমাদের ভারতের ওই যে স্বামী স্ত্রী সম্পর্ক পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কোনো আওয়াজ করে নাই, কারণ স্বামীর দেশ তো, আমরা জানি করবেও না। মানুষ মাইরা ফেলে তারপরে মুখ খোলে না, আর এটা নিয়ে কথা বলবে, এটা তো নির্বুদ্ধিতা, তাই না? বিডিআর মাইরা ফেলতেছে, মুখ খুলতেছে না, তাই না? এরপরের জনের নাম হইল নবনীতা সিং, এরাও ভারতীয় নাগরিক। নবনীতা সিং ইউএন ওম্যানের ডেপুটি প্রতিনিধি হিসেবে আছে বাংলাদেশে। এর আগে একই পদে ছিল আরেক ভারতীয় দিয়া নন্দা। এই 2 জনে একটু আগে 2 নাম্বার সিরিয়ালে বলা ওই গীতাঞ্জলি সিং এর অধীনে কাম করেছে। হ্যাঁ, বুঝেছেন তো, পরম্পরা চলিচ্ছে আর কি। হ্যাঁ, এরপরে দাদারা আরো আছে, যেমন ধরেন এই যে সুধীর মুরলীধরন। এইসব ছাড়া আরো অনেক আর্থিক প্রতিষ্ঠান, দাতা প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তারা আছে, যারা কিনা ভারতের হইয়া বাংলাদেশে মোদি হাসিনার প্ল্যানের অংশ হিসেবে কাজ করে। এই যে কৃষ্ণা শ্রীনিবাস এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর, আইএমএফ এর সাথে লিয়াজো থাকার কারণে সেখানেও হাসিনার লাইগা মেজর রোল প্লে করে। এরপরে হইল রাহুল আনন্দ, নাম শুনেছেন অনেক। এই মাল আইএমএফ এর মিশন চিফ, বাংলাদেশের লোনের আবেদনের জোরালো মূল্যায়ন করার কাজগুলা সে করছে বলে জানা গেছে, যে যেন বাংলাদেশ পায় লোনটা আইএমএফ। এরপরে জয়েন্দু দে আইএমএফ এর পক্ষ থেকে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করে। অনেকে কয় না যে আইএমএফ এর লোন কেন পাইলো, এটা দেখেন কারা বসে আছে, এদের হাত দিয়ে তো যাবে উপরে, তাই না? তারপর একটা হইল আশিস ডামলে, এই ডামলে অক্সফার্মের কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছে। তারপরে হইল রামেশ সিং ও কেয়ার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছে। তারপরে আছে গৌরব রায়, গৌরব হচ্ছে জার্মান রেড ক্রিসেন্টের প্রধান হিসেবে। দেখেন সুস্মিতা মুখার্জি, সুস্মিতা আছে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের প্রধান হিসেবে। তারপরের জন্য হইলো ঈশিতা কুমার কক্সবাজারে রোহিঙ্গাদের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতেছে। আরে ওইখানে তো একটা সেন্সিটিভ এরিয়া, ওইখানে তুমি তারে দাও কেমনে? একজন বাংলাদেশিরে ভারত দিবে কাশ্মীরে কাজ করতে? দিবে না তো। তো তুমি ইন্ডিয়ানরা রোহিঙ্গাদের ওইখানে কাজ করতে দিছো কেন? সাম্প্রতিক সময়ে কক্সবাজারে স্থায়ীভাবে সিনিয়র ইউএন কর্মকর্তা ছিল অর্জুন জয়েন, যে কিনা একজন ভারতীয় নাগরিক, এবং এই অর্জুন জয়েন 2023 সালের আগস্টে চলে গেছে। ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হইতে পারে যে একটা জাতির এত বিপুল সংখ্যক মানুষ কেন বাংলাদেশের প্রতি আকর্ষিত হয়? কেন ইন্ডিয়ানরা এসে দেশে কাজ করতে চায় এত? কেন এই দেশে চাকরির পোস্টিং নেওয়ার জন্য উতলা তারা? আর এই যে গীতাঞ্জলি সিংহ কেন তার সমস্ত কাজের জন্য ভারতীয়দেরকে কেন আনে তার সহকারী হিসেবে? শোনা যায় অনেক জায়গায় নাকি ইংরেজির বদলে হিন্দি ব্যবহার করে। আরো গুরুত্বপূর্ণ হইল এই সমস্ত ভারতীয়রা যারা বাংলাদেশে চাকরি করে, তারা বিভিন্নভাবে মোদি, ভারত, কট্টর হিন্দুত্ববাদের পক্ষে আধিপত্য বিস্তারের অংশ নেয়, এবং জানা গেছে তারা প্রকাশ্যেই মোদির প্রতি সমর্থন ব্যক্ত করে, এবং তারা মোদির হিন্দুত্ববাদের কট্টর সমর্থক, তাই এদের ইসলামোফোবিক না বলার কোনো কারণ নাই। এইসব কারণে ইউনাইটেড নেশন সহ যে সমস্ত সংস্থা বাংলাদেশে কাজ করে তাদের কাছে এটা জানানো হইতেছে যে এইভাবে শুধু একটা নির্দিষ্ট দেশের প্রতিনিধিদেরকে যেন আমাদের দেশে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয়, নিয়োগ না দেওয়া হয়। এতে কি ধরনের সমস্যা হইতেছে?
এরা কাজ করতে এসে আমাদের দেশের তলে তলে কোন মিশন পূরণ করার দুঃসাহসে লিপ্ত আছে সেটা কে জানে। কারণ ইউনাইটেড নেশন তো আগে এরকম অভিযোগের মধ্যে দিয়ে গেছে, এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, যেমন পাকিস্তানি কর্মী আফগানিস্তানে তো দেয় না তারা। যারা আফ্রিকান না তাদেরকে আফ্রিকার উচ্চ পদস্থ জায়গায় পোস্টিং দেওয়ার সময় তো আফ্রিকা বাধা দিছে, কর্মকর্তা নিয়োগের প্রশ্নে বিশেষ আপত্তি করছে। বাংলাদেশে কি ইসরায়েলের কর্মকর্তারে কাজ করতে দেবে? আন্তর্জাতিক সংস্থার চিফ হিসেবে নিয়োগ দিলে বাংলাদেশ দেবে? দেবে না তো। আমরা কইছিলাম যে আমাদের ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসাবে আমরা বাংলাদেশে মোদির স্বার্থ রক্ষকরা যারা তাদেরকে চিনাই দেবো। এরপরে আরো আসিচ্ছে, এটা শেষ না। কর্পোরেট সেক্টরে যারা আছে বাংলাদেশে বড় বড় পজিশনে ইন্ডিয়ান, তাদেরকে চিনাই দেবো। এটা চিনাই দিই, হ্যাঁ, স্যাম্পল হিসাবে, টেলার হিসাবে। রাজেশ খাজুরিয়া, খাজুরিয়া ও হইতেছে আড়ং এ কাজ করে, আড়ং এ ডিজাইনের হেড। আমরা প্রাইভেট এবং কর্পোরেট সেক্টর থেকেও যে সমস্ত জায়গায় ইন্ডিয়ানদের বসায় রাখছে সে সমস্ত জায়গাগুলো আমরা ধরবো বলে। আর আড়ং তো বুঝিছেনি, টার্গেট হয়ে আছে তো আড়ং, তাই না? পিনাকি মহোদয় ভারতের যেসব ব্যক্তিদের নাম উচ্চারণ করেছেন, আসলে ইনার মুখে এদের নাম একদমই মানায় না। পিনাকি মহোদয়, আপনি তো ইসলামিক শিক্ষার সাপোর্ট করেন, আপনি ইসলামিক শিক্ষার কথা বলে থাকেন যে মাদ্রাসার শিক্ষা নাকি খুব বেটার। তো আপনি কেন আপনার বাচ্চাদের, আপনার ছেলে মেয়েদের মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেননি? আপনি কেন আপনার আত্মীয় স্বজনদের উৎসাহ দেননি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে? আপনি তো বলছেন, দেখুন, মাদ্রাসায় পড়ার পর বা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ কিন্তু এইসব পজিশনে বসতে পারে না। যাদের নাম আপনি নিয়েছেন তারা সবাই এদের এই জায়গার যোগ্য, এই জন্যই এরা এখানে বসেছে। এটা আপনাকে বুঝতে হবে। শুধু আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে যারা এখানে বসেছে সেটা কি আপনার কথায় না? আন্তর্জাতিক সংস্থা যারা চালায় তাদের কোনো জ্ঞান নেই? আপনার থেকে জ্ঞান নিতে হবে। যোগ্যতা আছে বিধায় ওইসব পজিশনে বসে আছে ভারতীয়রা। ভারতীয়রা কোথাও কোনো ভায়োলেন্স করেছে এমন কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই। হায় রে পিনাকি মহোদয়, এদেরকে নিয়েও আপনার এত সমস্যা, আর আপনি বারবার আমাদের প্রধানমন্ত্রীকে হিন্দুত্ববাদী বলছেন। আপনার লজ্জা করছে না? আপনার লজ্জা করছে না? আপনি নিজেকে বলেন যে আপনি হিন্দু ব্রাহ্মণের সন্তান, তবে আপনার লজ্জা করা উচিত। আরে আপনি কি লজ্জা করবেন? আপনি তো ইসলামিক যে পন্থী, সেই পন্থীর প্রচার করেন। আপনি কি করে বুঝবেন? আপনি ইসকনের কথা বলছেন। ইসকনের কথা বলার যোগ্যতা আপনার নেই। আপনি ইসকন সম্পর্কে কি জানেন? হিন্দু ধর্ম সম্পর্কে কি জানেন? সনাতন ধর্ম সম্পর্কে আপনি কি জানেন? আপনার কোনো জ্ঞান আছে? সনাতন ধর্ম বসুদেব কুটুম্বকম, আমরা এই মন্ত্র দিয়ে পৃথিবীকে জয় করেছি। আমরা এই মন্ত্র দিয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমরা কারুর শত্রু নই, আমরা কারুর প্রতি আক্রমণ করি না। কিন্তু বারবার ভারতের উপর আক্রমণ হয়েছে, বারবার ভারতের উপর লুটপাট হয়েছে, বারবার ভারতকে ক্ষত বিক্ষত করেছে বাইরের থেকে আক্রান্তা এসে। কিন্তু ভারত আজ পর্যন্ত কোনো দেশের উপর আক্রমণ করেনি। এটা যদি আপনারা মনে করেন যে আমাদের দুর্বলতা, তাহলে সেটা হবে আপনাদের ভুল। আমরা যদি 200 বছরের ইংরেজদের যদি আমাদের এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে পারি, আর 700 বছর যারা বাইরের থেকে আক্রান্তা এসে আমাদের ভারতবর্ষকে দখল করে রাজত্ব করেছে, সেই
অরঙ্গজেব, তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে পারি, সেই মুঘলকে যদি আমরা আমাদের ভারতবর্ষ থেকে নির্মূল করতে পারি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের দুর্বলতা নয়। তাই বলছি, বারবার হিন্দুত্ববাদী বলে বলে নিজেকে উপহাসের পাত্র করবেন না। আর আপনি বলছেন যে যাদের নাম নিয়েছেন, যারা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছে, তারা ভারতের রর কাজ করছে। আপনি যেভাবে নিজেকে আইএসআই এর এজেন্ট বানিয়ে রেখেছেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু আপনি যেভাবে বলছেন যে এরা হয়তো বাংলাদেশে বসে গুপ্তচরের কাজ করছে, এটা একদমই ঠিক নয়। কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রুফ আছে আপনার কাছে? আপনি বিনা প্রুফ, বিনা প্রমাণেই এরকম একটা দোষ চাপিয়ে দিচ্ছেন তাদের উপর। বিশ্বের টপ 30 থেকে 35টি কোম্পানির সিইও ভারতীয়। আর আপনি তো দেখালেন, প্রধানমন্ত্রীর থেকে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সব জায়গায় ভারতীয় বসে আছে। অতএব ভারতীয় যে একটা শক্তিশালী দেশ, এটা আপনাদের মানতে কোনো দ্বিধা নেই, ঠিক আছে না? এইবার আসেন আঙ্কেলের বয়কটের প্রসঙ্গ। আমি কইছিলাম যে নারীরাই ক্যাম্পেইনের নেতৃত্ব নিক। আপনারা এই ভিডিওতে দেখেছেন না? আমি কলে পাওয়ার সাথে সাথে আমার পেজে শেয়ার করেছিলাম, পরে দেখি এটা দারুণ ভাবে ভাইরাল হয়েছে। আমারে পাঠাইতেছে ইনবক্সে যে দাদা দেখেন দেখেন, এটা দেখেছেন? আমরা আবার দেখি, হ্যাঁ, তিনি কি সুন্দরভাবে বয়কট কেন করতে হবে সেটা ব্যাখ্যা করিচ্ছেন। আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। এগুলো দেখেন, সব দেশি পণ্য কিন্তু, তাই না? এটা কি হলুদের গুঁড়া, রাঁধুনি। এটা মরিচের গুঁড়া, রাঁধুনি। এটা তো আপনাদের এই যে নানি চিনবে, কি বলেন তো নানি? টিপবস নো, আপনারা আগে মাখতেন, তাই না? আচ্ছা, এই সাবানটা চিনেন নানি? কসকো। এটাও কিন্তু আমাদের দেশি সাবান। কাপড় কাচার জন্য এটা কি নানি? তিব্বত বল সাবান। এটা আমাদের সরিষা ভাঙিয়ে সরিষার তেল। আচ্ছা, এগুলো আমি কেন দেখাচ্ছি? এটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য গন্ধরাজ। আপনি কোন তেল মাখেন নানি? প্যারাশুট মাখা যাবে না, এটা ইন্ডিয়ার তৈরি। আমরা ইন্ডিয়ার জিনিস কেন মাখবো? মাখতাম যদি ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করতো। কিন্তু ওরা কি করে? আমাদের দেশের মুসলমানদের সাথে ভালো আচরণ করে না, আমাদের গণতান্ত্রিক প্রত্যাশাকে তারা সমর্থন করে না। তারা কি করে? তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমাদের সাথে শত্রুতা করে। শুধু তাই নয়, তারা তাদের দেশের মুসলমানদেরকে দেখেছেন কিভাবে অত্যাচার করে। তো যে মোদি মুসলমানদেরকে হত্যা করে, আমাদের বাংলাদেশে যে সীমান্ত পাহারা দেয়, কি বলে? বিজিবি কে হত্যা করে। আপনার মতো গ্রামের একটা ছোট্ট মেয়ে ফেলানি মেরে ফেলে ঝুলিয়ে রেখেছিল। তাহলে সেই মোদিকে আমরা পছন্দ করব না সেই মোদির দেশের কোন জিনিস ব্যবহার করব? সেই জন্য আজকে আমাদের স্লোগান কি? দেশি পণ্য কিনে হও ধন্য। ঠিক আছে? ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু মোদির সাথে আমাদের শত্রুতা। কারণ সে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকারকে সমর্থন করে না। সে তার নিজের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় রেখেছে। আর সেই সরকার হচ্ছে নত জানু। এই যে সীমান্তে মেরে ফেলছে মানুষ, পাখির মতো গুলি করছে। আমার বিজিবি ভাইকে মেরে ফেললো, আমার ফেলানিকে হত্যা করলো। সরকার কি কোনো প্রতিবাদ করেছে? করেনি। কারণ সে জানে মোদি তাকে ক্ষমতায় বসাইছে, সেই জন্য সে কিন্তু প্রতিবাদ করেনি। তাহলে আমাদের আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছে অন্যায়কে প্রশ্রয় দিবা না। তো আমরা তো ইন্ডিয়ার সাথে পারবো না। পারবো? কারণ ইন্ডিয়া একটা বিশাল শক্তি। সেই জন্য আমি কি করব? আমার পকেটের টাকা দিয়ে আমি আমার দেশের পণ্য কিনবো, আমি কোনো ইন্ডিয়ান পণ্য কিনবো না। তাহলে কিয়ামতে যখন আমরা আল্লাহর সামনে যাব, আমরা কি বলতে পারবো? যে আল্লাহ, আমি শক্তিতে হয়তো দুর্বল ছিলাম, আমি হয়তো পারিনি অন্যায় প্রতিবাদ করতে, কিন্তু আমি তার পণ্যকে কি করলাম? বয়কট। আজকে থেকে এটাই হলো আমাদের স্লোগান, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, দেশি পণ্য কিনে হও। ম্যাডাম থামেন। ভারতের
মুসলিমদের নিয়ে আপনার না ভাবলেও চলবে, আপনার ভাবা লাগবে না। দুর্গাপূজার সময় কুমিল্লায় দুর্গা মণ্ডপে কোরআন শরীফ রেখে যে জঘন্য কাজ বাংলাদেশের মুসলমান করেছিল, সেটা কি আমরা ভুলে গেছি? সেটা কি আমরা দেখিনি? কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল কোরআন শরীফ রেখে এসে। যদি ওই সিসি ক্যামেরাটা যদি না থাকতো তাহলে তো হিন্দুদের কি অবস্থা হতো সেটা ভেবেই গায়ের লোম শিউরে ওঠে। ম্যাডাম, আপনি কাদের কথা বলছেন? আগে নিজের কথা বলুন। আপনারা কি করেন ওখানে হিন্দুদের সাথে? বাংলাদেশে কি করেন আপনারা হিন্দুদের সাথে? আজকাল বাংলাদেশ হয়ে গেছে র্যাডিক্যাল ইসলামিক। আপনারাও সেই কট্টরপন্থের রাস্তায় চলছেন। আপনি আবার জ্ঞান দিচ্ছেন ভারতের মুসলমানরা যে অত্যাচারিত হয়, সেটা কি আপনাকে কোনো মুসলমান বলেছে? ভারত থেকে কি কোনো মুসলমান বাংলাদেশে গিয়ে আশ্রয় চেয়েছে যে আমাদের ওখানে অত্যাচার হয়, এই জন্য আমরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছি? আর 1947 সালে সকল মুসলমানদের জন্য ভারতবর্ষকে ভাগ করে জায়গা দিয়ে দেওয়া হয়েছিল। কেন যায়নি? কেন যায়নি? আমার প্রশ্ন এখানে। গেল না কেন? আজ কেন এই কথা হচ্ছে? তখনই তো চলে যাওয়া উচিত ছিল না? বাংলাদেশের হিন্দুদের গরু ছাগলের মতো, এমনকি কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়। সেটা সেটা কি হয়? সেটা কি আপনারা গঙ্গা জল দিয়ে পূজা করেন? ফুল ফুল বেলপত্র দিয়ে কি পূজা করেন? আমার তো মনে হচ্ছে না। আপনারাও তো অত্যাচার করেন, আর ভারতের থেকে বেশি অত্যাচার করেন। ঠিক আছে, ভারতের থেকে যদি কোনো মুসলমান বলে থাকে যে ভারতের মানুষ তাদের উপর অত্যাচার করে, ভারতের হিন্দুরা তাদের উপর অত্যাচার করে, ভারতের গভর্নমেন্ট তাদের উপর অত্যাচার করে, তাহলে তারা বেশক ভারত ছেড়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। আর তাদের কাছে যদি যাওয়ার পয়সা না থাকে তাহলে ভারত সরকারের তরফ থেকে তাদেরকে টিকিট কেটে দেওয়া হবে। ইনফ্যাক্ট আমরা পাবলিক আছি, তার যাওয়ার জন্য টিকিট আমরা কেটে দেব। কুমিল্লাতে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল তার ভিডিওটি একটু দেখুন, তারপরেই না কথা বলছি। আগে দেখুন ভালো করে। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন পাওয়ার পর বুধবারই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। এদিন চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির মণ্ডপে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে কয়েকটি মণ্ডপে হামলা হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। হাজীগঞ্জে গুলিতে অন্তত 4 জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। হাজীগঞ্জে সংঘর্ষের পর সেখানে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা মোতাবেক কোন প্রকার মিছিল, মিটিং, সভা, সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করিলাম। এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এদিকে কুমিল্লার ঘটনার জেরে নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ায় বেশ কয়েকটি পূজা মণ্ডপে হামলা এবং ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ পরিস্থিতি ঘুরে দেখেছেন আওয়ামী লীগের একটি টিম এবং চট্টগ্রাম বিভাগের ডিআইজি। সেখানে জানানো হয় কুমিল্লার ঘটনার জেরে 4 জেলায় মোট 73 জনকে আটক করা হয়েছে। এই অপশক্তির প্ররোচনায় পরিচিত হয়ে এইখানে হামলা করেছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা করেছে, তাদের প্রত্যেককেই শনাক্ত করে আইনে আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। কুমিল্লার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হচ্ছে এবং এ নিয়ে গুজব, অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ঢাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এর পেছনে সাম্প্রদায়িক অপশক্তিকে দায়ী করেছেন। আমরা সবাই সতর্ক থাকব। এ ঘটনার রেশও থাকতে পারে পরবর্তীতে। আমরা এখন থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব যাতে এ অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আর আপনারা গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
কুমিল্লায় কোরআন পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মধ্যে এ ঘটনায় বাংলাদেশে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রাথমিকভাবে দেশের 22টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা। শুনুন ম্যাডাম, ফেলানিকে বিএসএফ ঘর থেকে তুলে নিয়ে এসে গুলি করে মেরে ঝুলিয়ে রাখেনি, এটা বলবেন না, ঠিক আছে? ফেলানির আব্বা দিল্লিতে অবৈধভাবে 10 বছর কাজ করেছে, ইনকাম করেছে, আর সেখান থেকে যখন বাংলাদেশে যাচ্ছিল না, তো তখন তো গিয়েছিল কাঁটাতার পার হয়ে। আর কাঁটাতার পার হয়ে গেলে সেখানে বিএসএফ যদি কোনো অ্যাক্টিভিটি দেখে সেখানে তো অ্যাকশন করবেই, করবে না? বিএসএফ কেন ভারত সরকার ওখানে রেখে দিয়েছে? ভারতের সুরক্ষার জন্যই তো। আপনারা কেন বিজিবি রেখে দিয়েছেন? কেন? বাংলাদেশের সুরক্ষার জন্যই তো। তো তেমনি ভারত সরকারও বিএসএফ রেখে দিয়েছে ভারতের সুরক্ষার জন্য। আর বর্ডারে যদি কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি হয় সেখানে বিএসএফ অ্যাকশন নেবে, এটা তাদের দায়িত্ব। লিগাল ডকুমেন্ট নিয়ে আসলে তো কোনো সমস্যা হয় না, পাসপোর্টে আসলে তো কোনো সমস্যা হয় না। আপনারা চুরি করে আসবেন, বিএসএফ গুলি করে মেরে দিলে সেখানে বিএসএফ দায়ী হয়ে যাবে। আর আপনাদের যে সৈনিক, বিজিবির যে সিপাই, সে কেন সিভিল ড্রেসে ভারতের সীমানায় চলে আসে, ভারতের সীমানা অতিক্রম করে বর্ডারে ফেন্সিং এর কাছে চলে আসে? কেন এসেছিল? আর ঘন কুয়াশার জন্যই এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সেটা বাংলাদেশের পেপার প্রকাশিত করেছে। প্রথম আলো কি বলছে? ম্যাডাম, পণ্য বয়কট করছেন, পণ্য বয়কট করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তাতে আমাদের কোনো জ্বালানো হচ্ছে না। তার কারণ আমরা জানি শুধু ওই প্যারাশুট অয়েল ওই পর্যন্তই আপনাদের সীমানা। কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনাদের দৌড় কোন পর্যন্ত সেটা আমরা জানি। আমাদের কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাডাম, পেঁয়াজ, আলু, ডিম, চাল, ডাল এগুলো বয়কট করছেন তো? এগুলো চীনে কিনতে পারবেন তো? কোনটা বাংলাদেশের কোনটা ভারতের, এটা আপনারা চীনে কিনতে পারবেন? যদি কিনতে পারেন তাহলে অতি শিগগিরই ভারতের আলু, ভারতের পেঁয়াজ, ভারতের ডাল, ভারতের তেল, ভারতের মাছ এগুলো বয়কট করে দিন। ভারতের চা, ভারতের চিনি এগুলো বয়কট করুন। একটা বয়কট করে কি হবে? সমস্ত প্রোডাক্টস বয়কট করুন। ওহো, আপনি আপনার ঘরে যে লাইটটা জ্বালাচ্ছেন সেটাও তো ভারত থেকে কিনে নিচ্ছে বাংলাদেশ সরকার, আদানির থেকে। আপনি কি করে বুঝবেন যে এটা ভারতের লাইট, মানে ভারতের বিদ্যুৎ বা বাংলাদেশের বিদ্যুৎ? আপনি কাজ করুন, আগে কোম্পানির কাছে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার ঘরে আদানির বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। আপনি কিন্তু এটা দেখে জ্বালাবেন। তিনি ব্যাখ্যা করেছেন কেন আমাদের ভারতীয় পণ্য বয়কট করা উচিত। মনটা ভরে গেল, তাই না? এই কাজ সারা বাংলাদেশে হইতে হবে। আমি জানি সারা বাংলাদেশে আমাদের মুরব্বী মা খালারা বাসায় ধর্মকর্ম নিয়ে আলাপ করেন মাঝে মাঝেই। আপনারা মেহরবানি কইরা এই ভারতীয় পণ্য বয়কটের আলাপ সেখানে যদি করেন তাইলে আমাদের লড়াই আরো বেগবান হবে। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কামিয়াব হতে পারি। আর একটা বিষয় দেখি, দেখেন তারেক লিফলেট বিলাইতেছে, ভারতীয় পণ্য বর্জন করেন, ভারতীয় পণ্য বয়কট, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, বয়কট করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট। আবার দেখেন গাড়িতে গাড়িতে ক্যাম্পেইন করতেছে। কিন্তু আমরা আপনাদের কাছে ভারতীয় পণ্য বর্জনের একটি দাওয়াত নিয়ে এসেছি। আপনারা আমাদের লিফলেটটি গ্রহণ করবেন।
আমরা ভারতের দ্বারা বাংলাদেশের উপর হওয়া রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি। আপনারা ভারতীয় পণ্য কিনবেন না, বিকল্প দেশীয় পণ্য কিনে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। এবং সামনে যে ঈদ আসছে, এই ঈদে কেউ ভারতের শাড়ি, থ্রি পিস আপনাদের পরিবারকে কিনতে দেবেন না। আপনারা নিজেরা কিনবেন না, কিনতে দেবেন না। আমাদের আপনাদের প্রতি একটাই আহ্বান, এই ঈদটা হবে দেশীয় পণ্যের ঈদ। আমাদের যে ঈদটা আসতেছে, দেশীয় পণ্যের ঈদ। দেশীয় কাপড় চোপড় কিনবেন, দেশীয় ভারতীয় প্যারাশুট তেল কিনবেন না, ভারতীয় রূপচাঁদা ব্র্যান্ডের তেল কিনবেন না, কোলগেট টুথপেস্ট কিনবেন না। আপনারা এগুলোর বিকল্প বাংলাদেশি পণ্য রয়েছে, ডাবর, হিমালয়, এগুলো ইন্ডিয়ান পণ্য, এগুলো কিনবেন না। দেশীয় পণ্য কিনবেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি। হ্যালো ব্রাদার, এই যে আমাদের যে দ্রব্যমূল্য যে প্রতিবাদে দেশ বাঁচান, মানুষ বাঁচান। আমরা ইউজ ব্যবহার করবো না, আমরা কিনবো না এবং মানুষকে কিন্তু নিরুৎসাহিত করবো। মা বন্ধুকে বলে দিব বাসায় যারা থাকে তারাও ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট কিনবে না। এবং আমাদের আত্মীয় যারা আছে আমরা সবাইকে বলবো ইন্ডিয়ান প্রোডাক্ট বাদ। দেখেছেন তো ক্যাঙ্কা করে লেগে আছে এই পোলাটা। সাবাস বাঘের বাচ্চা, এই কাজ পাড়ায় পাড়ায় করেন। এই তারেক কিন্তু আমাদের আগামী নেতা হয়ে উঠবে বাংলাদেশের। এই কাজ যারা করবে তারাই আমাদের নেতা, নিজে নেতা হয়ে ওঠেন। দেখেন তারেক বিনা বাধায় কাজটা করতেছে, তাই না? এই কাজে বাধা দিতে পারবে না কেউ। আমরা গণশত্রুদের একটা খেতাব দিই না, জাউরার জাউরা। আর জনগণের পক্ষের মানুষদের আমরা একটা খেতাব দিব। আজ দেই। আমার একটা প্রস্তাব হইতেছে, কই আর কি, হ্যাঁ, বগুড়াত যাদের গায়ের রং কালা আর কি, সে তত আকর্ষণীয়। হ্যাঁ, একটা ভালোবাসার গান আছে বগুড়া। ওটা হচ্ছে একটা সোরাদের গ্রুপ আর সুরিদের গ্রুপ, মানে ছেলেদের গ্রুপ আর মাইয়াদের গ্রুপ সামনাসামনি গান গাচ্ছে। তো ছেলেটা করছে ওই মেয়েদের দিক তাকায় যে ওই কালো সুরিডা হামা। তো পাশে সবাই বন্ধুরা করছে কোনটা, আবার কয় ওই কালো সুরিডা হামাক। আবার পাশ থেকে কয় কোনটা, তো দেখে দিয়ে কয় ওই যে ওইটা ওইটা ওইটা। তো কয় কি করিছে, তখন ওই পোলা লাভ দিয়া কয় পাগল করিছে ওই কালো সুরিডা আমাক পাগল করিছে। এরপরে মাইয়াদের গান হইতেছে, ওই মায়াটা কয় ওই কালো সোরাডা হামাক। তখন মায়ের বান্ধবীরা কয় কোনটা, তখন আবার কয় ওই কালো সোরাডা হামাক। তারপরে দেখে দেয় ওই যে ওইটা ওইটা ওই যে ধুমসা। কি করিছে, তো তখন ওই মায়াটা লাভ দিয়ে কয় দিওয়ানা করিছে ওই কালো সোরাডা আমাক দিওয়ানা করিছে। তো সেই জন্য তো গানটা এটা শুনে নেন, হ্যাঁ, মানে অরিজিনাল গানটা। আমার গানটা অত সুন্দর হইলো না, অরিজিনাল গানটা শুনে নেন। তো হাঙ্কারের জন্য যারা জনতার নায়ক, তারা তো হাঙ্কারে পাগল করিছে, তাই না? তারা তো হাঙ্কারে দেওয়ানা করিছে, তাই না? তো তারা হাঙ্কারে কালো সুরিডা, কালো বন্ডা, কালো খালাডা, কালো সোরাডা, কালো ভাইডা, ঠিক আছে না? এটা হইতেছে জনগণের খেতাব। এডিটেশন, আজকে আমরা দুইটা জনগণের ভালোবাসার মানুষ পেয়েছি। তারেকের গায়ের রং আমার মতো কালো না, ধলা। তো তাও ওই হাঙ্গারে কালো ছোড়াটা, এইটা সে মালা পরে দেন তারেকের মালা কালো ছোড়াটা। আর হাঙ্গার পার্টি সং হবি মালা পরানোর সাথে সাথে। কোন পার্টি সং? আরে কুসিনা, ওই যে সাক বুম দেন পরে এক্ষুনি দেন পরে মালা। আর হাঙ্গারে একটা কালো বন্ডা পেছি না, ওই যে বুঝাচ্ছে সবাইকে উনি আমাদের কালো বোন। হ্যাঁ, তো গ্রামের মহিলাদের বুঝাচ্ছে উনারও মালা পরে দেন। পার্টি সং হবি কিনা? হ্যাঁ হবি, তো অবশ্যই হবি, দেন পরে এক্ষুনি। এইবার আসেন, মেলা মানুষ হাঙ্গারে আন্দোলনের পিছনে লাগিছে, মেলা টাকা পয়সা খরচা হচ্ছে আর কি, খবর পেছি। পিনাকি মহোদয়, আপনি তো বলেছেন ভারতীয়রা শক্তিশালী। ভারতীয়রা যখন বাইরে আছে তারা বিশাল একটা ইউনিট নিয়ে থাকে। কি করে ভারতীয়দের সাথে লড়াই করবেন? কি করে? শুধু একটা ইসলামিক দেশের কথাই আমি বলছি, বিশ্বের তো আরো অনেক দেশ আছে। ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, এই দেশে 35 লাখ ভারতীয় আছে। কাতারে 7 লাখ ভারতীয় আছে। আপনি এইটা করতে পারবেন? 2, 4, 5 বাংলাদেশি যদি ভারতের পণ্য না কেনে তাতে ভারতের বইয়েই গেল। আর
যেসব প্রোডাক্টসের কথা বলা হচ্ছে, আমি তো বলছি টোটালি বাংলাদেশ ভারতকে ব্যান করে দিক। আমিও চাচ্ছি যে টোটালি বাংলাদেশ গভর্নমেন্ট স্যাংশন লাগিয়ে দিক। ভারতের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। দেখি ভারত চলতে পারে কিনা, দেখি ভারত টিকে থাকে কিনা, দেখি। আমি এটা বলবো না যে বাংলাদেশের কি হবে কি হবে না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি চাই ভারত টিকে থাকতে পারে কি পারে না। ভারত যুগ যুগ ধরে টিকে আছে, আগামী দিনেও টিকে থাকবে। এই প্যারাশুট অয়েল, হিমালয়া বা 3 পিস 4 পিস নিয়ে কথা বললে হবে না। টোটাল প্রোডাক্টস কিচ্ছুই নিতে হবে না। পেঁয়াজ কেন নিতে হবে? আরে পেঁয়াজ না নিলে তো গরুর মাংস রান্না হবে না এই দেশ সময়। আরে চিনি না নিলে তো ভাই তোদের চায়ে তো চিনি পড়ে না, আর চা পাতা না নিলে তো চায়ের সেই মানে কালার আসে না। তো শুধু গরম জল পান করতে হবে চার নামে, ঠিক আছে? ভারত থেকে তো বিদ্যুৎ না গেলে বাংলাদেশের ঘর অন্ধকার হয়ে যায়। ভারত থেকে তেল না গেলে বাংলাদেশের কোনো লণ্ঠন জ্বলে না। কেরোসিন পাবে কোথায়? আমরা দিয়েছি, আমরা কি নিয়েছি বাংলাদেশ থেকে? যে আমাদেরকে বারবার বদনাম করা হয় যে বাংলাদেশ থেকে নিয়েছো নিয়েছো, নিয়েই যাচ্ছে। আরে ভাই, শ্রম দিচ্ছে, তার পয়সা নিচ্ছে। বাংলাদেশ যে আজ এই পর্যন্ত পৌঁছাইছে, তাতে কি ভারতের কোনো কন্ট্রিবিউশন নেই? এটাই কি বলতে চাচ্ছেন আপনারা? এই যে চ্যানেল থেকে এই ব্ল্যাঙ্ক পেজ চ্যানেল, এটার ভিডিওগুলো দেখবেন। এটা উর্দুতে কয় গেলে বুঝবার পারবেন এটা হাঙ্কারে এই লড়াইলে এই আন্দোলনের সাপোর্ট করছে। তো এটা দেখবেন, এটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, बुलेट्स ने लिखा क्या कहते हैं, अल जजीरा गिव्स ऑक्सीजन टू एंटी इंडिया नोटोरिटी। मिसाल के तौर पर आप देखिए कि अकॉर्डिंग टू मीडिया सोर्सेज ईयर्स अगो पिनाकी, ये पिनाकी भट्टाचार्य की बात हो रही है जो कि इंडिया आउट कैंपेन के हवाले से वहां पर अवेयरनेस क्रिएट कर रहे हैं बैकवर्ड इंडियन प्रोडक्ट्स के हवाले से। और वो अवेयरनेस क्यों क्रिएट कर रहे हैं? वो कह रहे हैं हमारे मुल्क के इंटरनल मामलात में इंटरफेरेंस हो रही है, इसके अगेंस्ट, उसके रद्द में, उसके विरुद्ध में आपको ये इंडिया आउट कैंपेन या बैकवर्ड इंडियन प्रोडक्ट्स कैंपेन स्टार्ट होती हुई नजर आई है। पिनाकी के अलावा बहुत सारे और भी सोशल मीडिया इन्फ्लुएंसर्स हैं जो कि इस मुद्दे को उठा रहे हैं, लेकिन इन्होंने पिनाकी को टारगेट करते हुए लिखा है कि अकॉर्डिंग टू मीडिया सोर्सेज ईयर्स अगो Pinaki, a die-hard anti-India individual, was hired by Pakistani spy agency Inter-Service Intelligence for running propaganda against India and promoting anti-India sentiment in Bangladesh. এটি হচ্ছে যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী লিখেছে আমাকে নিয়ে, আমি নাকি আইএসআই এর রিক্রুট, মানে পাকিস্তানি ইন্টেলিজেন্সের রিক্রুট। এদিকে একজন কয় আমি নাকি রয়ের এজেন্ট, আর এই কয় আমি আইএসআই এজেন্ট, আরেক ভালসুন কয় আমি আওয়ামী লীগ, ইন্ডিয়ান মিডিয়া কয় আমি বিএনপি। আমি নিজেই চিন্তায় পড়ে গেছি আমি কার খালুরে। তো এটা কোনটি থেকে আসিছে তাই ভিডিও কলে করছে যে এই লেখালেখি আইএসআই এর এজেন্ট, এটা কোনটি থেকে আসিছে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী ওই লিখে কেন বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, দেওয়া উচিত। চিন্তা করেন, জাউরা দেখেন তার লেখা। আবার সে লিখেছে গাজায় নাকি দানবদের ইসরায়েল মারিচ্ছে, বোমা মেরে দানবদের মারিচ্ছে। মনস্টার বলছে, মনস্টার মানে দানব, রাক্ষস। কেনকা জাউরা দেখেছেন 30,000 মানুষ মেরে গেছে, এর মধ্যে অর্ধেক শিশু, আর তারা নাকি দানব। আপনি একটা জিনিস মাথায় রেখেন, ইসরায়েল আর ভারত কলে মেলায় হারায় যাওয়া দুই ভাই, বুঝছাও? জায়নবাদ আর হিন্দুত্ববাদ এই দুটো একই জিনিস। গাজায় বোমা ফেলার জন্য আদানির তৈরি মানে রূপচান্দার তেল যারা বানায়, তারাই বানাইছে ড্রোন। ওই ড্রোন পাঠাইছে, সেটা পাঠাইছে ইসরায়েলে। সে ড্রোন দিয়া গাজায় বোমা ফেলিচ্ছে, তার মানে গাজায় যারা মারা গেছে সেটার দায় মোদির, আদানির, স্বয়ং। আমার কথা না, ইন্ডিয়ান মিডিয়ার কথা দেখেন। এখন ইন্ডিয়া বিপদে পড়িছে, তাই ইসরায়েল মাঠে নামাইছে সালাউদ্দিন শোয়েব চৌধুরীরে। এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী নগদ টাকা পয়সা ছড়াচ্ছে বিভিন্ন দিকে, কিছু বাংলাদেশিদের মধ্যেও দিছে। কাদের দিছে আমি নাম কবার চাই না, কারা সালাউদ্দিন শোয়েবের মাধ্যমে ইসরায়েলের হারাম টাকা খাচ্ছে এটা দেখবার পারবেন। এর মধ্যে হয়তো দেখে ফেলেছেন বা সামনে দেখবেন। তবে ইসরায়েলের টাকা খাওয়ার কথা প্রকাশিত হলে কয়জন মাঠে নামার সাহস পাবে কওয়া যাচ্ছে না। তো আমরা সালাউদ্দিন শোয়েব চৌধুরীর তো একটা খেতাব দিতেই পারি, তাই না? দেওয়া উচিত তো। ওই তো কোয়ালিফাই করেছে, তাই না? আসেন আমরা এডিটর সাহেব
এই সালাউদ্দিন শোয়েব চৌধুরীরে দিয়ে দেন হাঙ্কারে বিখ্যাত খেতাব দিয়ে দেন জাউরার জাউরা। এডিটর সাহেব দেন মাইরা খট্টাস কইরা ছিল শালা ইসরায়েলের দালাল। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। আমি সকল ভারতীয়দের আকৃষ্ট করতে চাই, আমার অনুরোধ, দ্য ব্ল্যাঙ্ক পেজ এই পাকিস্তানি চ্যানেল, একে বয়কট করুন। এই চ্যানেলটা আপনারা কেউই দেখবেন না, তার কারণ পাকিস্তানের এই চ্যানেল যে বাংলাদেশকে সাপোর্ট করবে না, কেন করবে না? অবশ্যই করবে, তার কারণ তেরা মেরা রিস্তা কিয়া হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, তো জরুর করবে, নিশ্চয়ই করবে। তো এই চ্যানেল ভারতীয়রা কেউ দেখবেন না। আর পাকিস্তান ফিলিস্তিনি বা হামাসকে মিসাল দেয়নি, কই পিনাকি তো তাদের কথা বললো না। ইরান হামাসকে হাতিয়ার দিয়েছে, কই তার কথা তো বললো না। আদানি ড্রোন ইসরায়েল নিয়েছে, তাতে ভারতের খুব দোষ হয়েছে। আচ্ছা, আদানির ড্রোনে যদি দোষ হয়ে থাকে, আদানির বিদ্যুতে দোষ হচ্ছে না? আদানির বিদ্যুতের দোষ হচ্ছে না নাকি? তো বিদ্যুৎ বয়কট করুন ভাই, চিনে নিন যেটা ভারতের বিদ্যুৎ, চিনে নিন। আপনারা কিচ্ছুই করতে পারবেন না, শুধু সোশ্যাল মিডিয়াতে এসে হাঁকবেন আর হেগে হেগেই চলে যাবেন বিনা সাফাই করে। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এসব দেশ তো হাতিয়ার উৎপাদক দেশ, এরা যে সারা বিশ্বে হাতিয়ার সাপ্লাই করে, এদেরকে কি বলবেন? এদেরকে কি বলবেন? বলবেন কিছু? বলার ক্ষমতা আছে? যে ফ্রান্সে বসে আছেন তাদের কথা বলুন, বলবেন না তো। যখন ইউক্রেনে আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, তখন তো ইউরোপ ইউনিয়ন সম্পূর্ণভাবে হাতিয়ার দিয়ে সাহায্য করেছে, কই আপনি তো কিছু বলছেন না, সেখানে তো কিছু বলছেন না। আর হামাস যখন ইসরায়েলের উপর একটার পর একটা মিসাইল হামলা করেছে, সেখানে মানুষ মরেনি? ও, আপনার কাছে তো হামাস হচ্ছে মানুষ, আর ইসরায়েলে যারা বসবাস করে তারা তো হচ্ছে পশু মরেছিল না। হামাস হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী, তো সন্ত্রাসী যেখানেই হবে না কেন সেখানেই মারা যাবে। ইসলামের নামে যারা আতঙ্কবাদ বা সন্ত্রাসী ফেলাই রেখেছে, তাদেরকে নির্মূল করার জন্য ভারত বিশ্ব এক হয়েছে, আগামী দিনেও এক হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা কি ভাবছেন কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।